মনিনপুর গ্রামের এক রহস্যময় রাতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষ শুনতে পায় নিশির ডাক, আর সেই ডাকে সাড়া দিলেই ঘটে ভয়ঙ্কর বিপদ। কে এই নিশি আগন্তুক? কেন সে আসে গভীর রাতে? শেষ পর্যন্ত কি সত্য প্রকাশ পায়? জানতে হলে দেখো আজকের রোমহর্ষক ভৌতিক গল্প, মমিনপুরের নিশি আগন্তুক। লেখক পৃথ্বীরাজ সেন। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। শহরের উপকণ্ঠে মমিনপুর, বর্ধমান রোড ছাড়িয়ে মাঝেরহাট অঞ্চল। এখন সেখানে তৈরি হয়েছে দুর্গাপুর ব্রিজ, আর তার পাশে গড়ে উঠেছে একটি আধুনিক বিপণন কেন্দ্র। ডায়মন্ড হারবারের দিকে যেতে মাঝেরহাট ব্রিজের নিচে যদি বাঁদিকে কোনো সময় নজর পড়ে আপনার, দেখবেন সর্বাঙ্গে অতীতের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে একটা 3 তলা বাড়ি। নিউ আলিপুরের সুদৃশ্য আর মনোরম হরমরাজির পাশে সে যেন নিতান্তই বেমানান। সাবেক প্যাটার্নের এই বাড়িটা একটা বিশাল জিজ্ঞাসা চিহ্নের মতো অনন্তকাল দাঁড়িয়ে আছে চোখের সামনে। তার এখানে ওখানে ইতস্তত ছড়ানো আছে গরুর হাড়। কোনো সন্ধ্যার অন্ধকারে দেখা যায় মরা কুকুরের দেহাবশেষ নিয়ে মারামারি করছে শকুনের দল। দূরে ডকের আলের ধারে উঁচু ক্রেনগুলো সদা চঞ্চল কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকে সারাক্ষণ। এই মাঝেরহাটে ওই নিঃসঙ্গ একক দাঁড়িয়ে থাকা প্রাসাদটির বাতাসে কান পাতলে অনেক শিরশিরানি অনুভূতি এসে আমাদের সমস্ত চিন্তাধারাকে আচ্ছন্ন করে দেয়। আগে কিন্তু জায়গাটা এরকম ছিল না। এখানেই ছিল ঘোলসার মহাশ্মশান, এখন যেটা শাহাপুর তারাতলা নামে পরিচিত। তার একদিকে বর্ধমান রোড, অন্যদিকে মমিনপুর। পথঘাট বলতে কিছুই ছিল না শহরের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। উত্তরে ডকের খাল, তারপর একদিকে ধীবরদের পল্লী নস্কর পাড়া। মাঝে মধ্যেই নস্কর পাড়ার ছেলেদের সাথে ঘোলসা পাড়ার শ্রমজীবীদের তুমুল লড়াই বেঁধে যেত। এখানে ওখানে ছিটকে পড়তো কবন্ধ কাটা মানুষের দল। খাল পথে মানুষ যেত ঠাকুরপুকুর, কেওড়াপুকুর, গোপালপুরের দিকে। সেখান থেকে কাষ্টডাঙ্গা, পুটিয়ারি অথবা কুদঘাট, আরও দূরে উস্তি। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে ধীরে ধীরে জমে উঠতে থাকে একটি জনপদ। সেকালে কলকাতার এখানকার এক বিখ্যাত ব্যবসায়ী হিসাবে পরিচিত অর্জন করেছিলেন অনন্ত পাল। সমস্ত দেশ জুড়ে কাপড়ের ব্যবসা করতেন তিনি। মাঝে মধ্যেই কাপড়ে বোঝাই তার নৌকা ভেসে যেত খাল ধরে হুগলি নদী পার হয়ে এলাহাবাদ কিংবা বারাণসী শহরের দিকে। শুধু কি তাই, বরিশাতে একটা বাগান বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন অনন্ত পাল। শৌখিন মানুষ তিনি। জীবনের প্রতিটি প্রহরকে
ভালোভাবে উপভোগ করতে চান। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে কাপড়ের ব্যবসায়ীরা নিয়মিত হাজির হতেন তার কাছে। কখনো বা তারা নিয়ে আসতেন বেনারসি শাড়ি, কখনো বা আসামের মেখলা অথবা সুদূর বোম্বাইয়ের সিল্ক। এভাবেই দেখতে দেখতে একদিন এক পথ ভোলা পথিকের হয়ে ধনিকরাম এসে পা রেখেছিলেন অনন্তপালের প্রাসাদে। দেখবার মতো চেহারা ছিল ধনিগ্রামের। 6 ফুটের ওপর লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, নাক টিকালো, চোখের মধ্যে উজ্জ্বল দীপ্ত চাউনি। এক লহমাতেই বোঝা যায় যথেষ্ট অভিজাত পরিবারের সন্তান সে। আর হবে নাই বা কেন? বারাণসীর পাণ্ডেপুরার এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। ইচ্ছে করলে ধনিকরাম হয়তো পায়ের ওপর পা রেখে জীবনের দিনগুলো আনন্দে আহ্লাদে কাটাতে পারেন, কিন্তু তিনি ছিলেন একটু অন্য ধরনের মানুষ। ভেবেছিলেন এমনভাবে ব্যবসা করে বেশি পয়সা উপার্জন করবেন। যখন ধনিগ্রাম পা রাখলেন ওই শহরে, তখন সবেমাত্র বর্ষার কালো মেঘের অন্তর্ধানে আকাশের প্রেক্ষাপটে শরতের কারুকার্য শুরু হয়ে গেছে। দূর থেকে ধনিগ্রামকে আসতে দেখে আনন্দে হাততালি দিয়ে নেচে উঠত বাড়ির মেয়েরা, কেননা তারা জানে এবার তাদের মনের মতো পসরা নিয়ে এসেছেন ধনিগ্রাম। দেখতে দেখতে পরিবারের সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন তিনি। এমনকি তদানীন্তন কলকাতার রক্ষণশীলতার বেড়া ডিঙিয়ে তিনি ভাব জমালেন অনন্তপালের মেয়ে আর বউয়ের সাথে। অনন্তপালের মেয়ে চাঁপা শুধু নামেতেই নয়, দেখতেও ভারী সুন্দরী ছিল সে। ধনিগ্রাম আধা বাংলা আধা হিন্দিতে তাকে শোনাতেন বারাণসীর নানা কল্পকাহিনী। অবাক চোখে আরও একটু বেশি বিস্ময় এনে চাঁপা শুনত সেই সব গল্পকথা। ধীরে ধীরে দুজনের সখ্যতা বাড়তে থাকে। তারপর একদিন ঘটে যায় সেই অঘটন। তখন বেশ রাত হয়েছে। বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করে ফিরে এসেছেন অনন্তপাল। অবাক হয়ে গেলেন তিনি। দেখলেন যে ধনিগ্রামের ঘরে তখনও আলো জ্বলছে। কি মনে করে এসে দাঁড়ালেন দরজার সামনে। দরজাটা ভেজানো ছিল, ভেতরে একটা প্রদীপের আলো জ্বলছিল। অনন্তপাল দেখলেন ধনিগ্রাম শুয়ে আছে তক্তপোষের, আর তার পাশে বসে আছে তার মেয়ে চাঁপা। দুজনে অনর্গল কথা বলে চলেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন অনন্তপাল, আর নিয়ে এলেন তার চকচকে তীক্ষ্ণ ধারালো রামদাখানি। সে রাতেই এক কোপে অনন্তপাল ধনিগ্রাম আর চাঁপাকে হয়তো সরিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে। অনেকে বলে থাকে ধনিগ্রামকে তিনি হত্যা করেন আর চাঁপাকে বোধহয় চিরদিনের জন্য কোনো একটা গুম ঘরে বন্দিনী করে রাখেন। এখনও মাঝে মধ্যে মাছের হাটের ওই অলৌকিক বাড়িতে মধ্যরাতে ধনিগ্রামকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই দীর্ঘ সুপুরুষ মানুষটি পরনে পশ্চিমী ধাঁচের ধুতি, তার উপরে টকটকে লাল চাপকান। অতৃপ্ত আত্মা তার ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। অনেক দিন বাদে আবার একটি ঘটনা ঘটে গিয়েছিল মাঝের হাটের ওই হানা বাড়িতে। সেখানকার কেয়ারটেকার মিস্টার দত্তগুপ্তের
প্রতিবেদনের মধ্যে দিয়ে সেই ঘটনাটি আমরা শুনতে পারি। সেদিন বেশ রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। ভ্যাপসা গরম, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। হঠাৎ মনে হলো কে যেন এসে আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই দেখতে পেলাম ধনিকরামকে। সে কাতর আর্তনাদ করে বলছে, আপনি আমাকে মুক্তি দেবেন এই নরক যন্ত্রণা থেকে। ধর্মর করে উঠে বসলাম। ধনিকরাম আমাকে অমোঘ আকর্ষণ করতে থাকে। তাকে অনুসরণ করে এগিয়ে যাই। বেশ কিছুটা যাওয়ার পর একটা চুন ভাটা নজরে এলো আমার। জঙ্গলের মধ্যে আশেপাশের পচা জন্তুর মাংসের গন্ধ বেরোচ্ছে। কয়েকটা কুকুর ভাগাভাগি করে খাচ্ছে তা। ধনিকরামের নির্দেশে আমি শাবল দিয়ে মাটি খুঁড়তে থাকি। বেশ কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে তার লাল পোশাকের অংশ আর হাড়গোড়। চুনের মধ্যে চাপা পড়েছিল বলে এত বছর অবিকৃত ছিল তা। ধনিকরামের অনুরোধ, সেগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ধনিকরাম আর খুব বেশি এসে জ্বালাতন করেনি মাঝের হাটের এই হানাবাড়িতে। তবুও এখনও মাঝে মধ্যে তাকে দেখা যায়। কখনো আনমনে দাঁড়িয়ে আছে বারান্দায়, কখনো বা ছাদের ওপর কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। বুকে অনেক আশা নিয়ে শহর কলকাতায় পা রেখেছিল সে। ভেবেছিল এক পাকা ব্যবসায়ী হবে, কিন্তু সেই স্বপ্ন সফল হতে পারেনি তার। আর চাঁপা কিশোরী বেলায় হঠাৎ ভালো লেগে গিয়েছিল পরদেশি ওই যুবা পুরুষটিকে। তারই শাস্তি যে এমনভাবে পেতে হবে সেটা কি বুঝতে পেরেছিল সে? আজও হয়তো মাঝের হাটের এই হানাবাড়ির আনাচে কানাচে চাঁপার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর করুণ সুরে তার ফেলে আসা দিনের অভিশপ্ত গান রচনা করে মহাবিশ্বের মৌন মুগ্ধতায়। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।